মঙ্গল নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল আজকে যৌবন কোথা থেকে শুরু হবে না? যৌবন কথা থেকে 166 পৃষ্ঠা। মঙ্গল হ্যাঁ, তদারম্বন কথা শেষ হয় নাই? কালকে শেষ হয়ে গেছিল তদারম্বন কথা। হ্যাঁ, আপনার মোবাইলে কল যায়নি না? পুতুল বাবু নেটওয়ার্ক আছে? না, নাই। কথা বুঝো এখন? ভালো করে বোঝা যায় না। কথা বুঝাচ্ছে বলতে? বুঝা যাচ্ছে বলেন। যখন কথা পড়েন। যখন কথা এই গ্রন্থের পাদটিকে এবং পৃষ্ঠে যবন সম্বন্ধে কিঞ্চিত আলোচিত হইয়াছে। যবন তত্ত্ব দ্বারা ব্যাগ গমন বুঝলেও দার্শনিক অর্থে ইহা চিত্তের ব্যাগ, চিত্তের গমনই বুঝায়। আলম্বনে চিত্তের গমন অর্থ সক্রিয়ভাবে চিত্তের আলম্বন উপলব্ধি, যে গত্যতত্ত্বে বুদ্ধত্বা সম্প্রতিষ্ঠিত নিষ্ক্রিয়ভাবে আলম্বন গ্রহণ করে। ইহা স্বাধীনতাহীন স্রোত বাহিত রাষ্ট্রখণ্ডের ন্যায়। ইহা বাক্য অধিষ্ঠ কিন্তু জবনশীতে জানে ও ব্যবহার করে। ইহা স্বাধীন, ইহা পুরুষাকার এবং কুম্ভীরের ন্যায় অনুকূল প্রতিকূল, চোখের চলন কম। এই যবন স্থানে চিত্ত স্বাভাবিক অবস্থায় সাতচিত্তকণ আলম্বন উপলব্ধি করে। প্রথম যবন আশাবনের অভাবে দুর্বল, দ্বিতীয় যবন নিঃশক্তি, যবন হইলে প্রাপ্ত শক্তির সংযোগে প্রথম যবনকে বলবত্তর। সেইরূপ দ্বিতীয় যবন হইতে এবং চতুর্থ তৃতীয় হইতে বলবত্তর। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যবন পতনোন্মুখ বলিয়া ক্রমশ দুর্বলতর। প্রথম যবনের বিপাক সেই জন্মেই ফলে, ফলিবার অবকাশ না পাইলে উহা ক্ষীণ বিপর্যয়। সপ্তম যবন পতনোন্মুখ হইলেও
প্রথম যৌবন হইতে বলবত্তর, এই জন্য ইহার বিপাক পরবর্তী জন্মে ফল। সেই জন্মে ফলিবার অনবসাকে অনবকাশে কিন করতে যায়। মৈত্রের পালন উপযোগী চিত্ত শক্তি বহু শত সহস্র জীবন নির্বাণ না পাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। তবে ইতিমধ্যে বিপরীত বা অনুকূল কর্ম দ্বারা সঞ্চিত বিপাকে পরিবর্তন অর্থাৎ হ্রাস বর্ধন করা যায়। অন্য আকারে বলিতে গেলে এক স্বভাবের যখন যতই সুগঠিত হইতে থাকে বিপরীত স্বভাবের বিপাক শক্তি ততই হ্রাস পাইতে থাকে। উহা না হলে জীবের উন্নতি ও মুক্তি অসম্ভব হইত। যবনে যবনে যে শক্তি সংসারণ আশীবন প্রত্যয়, আশীবন প্রত্যয় কর্মে, কর্মে প্রত্যয় এবং শুধু যবনস্থানে সম্পাদিত হয়। কুশল শক্তি কুশল যবনে গ্রহণ করতে পারে, অকুশল যবন তাহা পারে না। এই জন্য সমস্য যবন সমস্য অর্পণার, উপেক্ষা যবন উপেক্ষা অর্পণার উৎপত্তি সহায়। যবন সম্বন্ধে অন্যান্য কথা অনুবাদে বিশদ বলতে পর্যন্ত। ঠিক আছে, নিয়ে এক লাইন করে যাবো আলোচনা করে। যবন চিত্তের মধ্যে পরিযবন বৃত্তিতে কামাবচর যবন যবন সমূহ 7 বা 6 বার যবিত হয়, অথবা বাস্তু কিংবা আলম্বনের দুর্বলতার সময় মরণাসন্ন কালে বা মূর্ছাকালে 5 বার যবিত হয়। এখানে বলতেছে যে অর্থাৎ আমাদের যবন মানে যবন বৃত্তির যে কামাবচর যবনের কথা বলতে, মানে এটা যদি এটা আলম্বন যদি সুস্পষ্ট হয় বা শক্তিশালী হয় তখন সেটা 6 বার কি 7 বার সেটা যবিত হবে। আর যদি বাস্তু যদি মানে দুর্বলতা বাস্তু কিংবা যদি আলম্বন যদি অনেক সময় দুর্বল থাকে বা অস্পষ্ট থাকে, বা এখানে আবার বলছে যে মরণাসন্ন কালেও অনেক সময় সেটা কিন্তু সুস্পষ্ট থাকে না আলম্বন, তখন সেখানে শুধু যবিত পাচ্ছি না কেন ও এখানে 166 পৃষ্ঠার মধ্যে যবন কথা থেকে শুরু হবে, যে 166 পৃষ্ঠা হ্যাঁ যবন কথা। ওই যে আমি বই থেকে পড়ি তো, যার কারণে অনেক সময় আসলে মিল থাকে না পৃষ্ঠা। আলম্বন কথার পরে যবন কথা আছে যে ওই জায়গা। হ্যাঁ হ্যাঁ এই গ্রন্থে 3600 পৃষ্ঠায় পাদটিকায় এবং 150তম পৃষ্ঠায় যবন সম্বন্ধে কিঞ্চিত আলোচিত হইয়াছে। যবন শব্দের ধাতার্থ ধারা বেগ বা গমন বুঝাইলে দার্শনিকত্বে ইহা চিত্তের বেগ চিত্তের গমনই বুঝায়। অর্থাৎ এখানে বলছে যে যবন শব্দের অর্থ কি, মানে যবন শব্দের অর্থ হচ্ছে যে অর্থাৎ বেগ, বা এটা গমনও বলতে পারে, মানে বেগও বুঝতে পারবে বা গমনও বুঝতে পারবে, কিন্তু দার্শনিকত্বে বলছে যে এটা হচ্ছে যে চিত্তের বেগ মানে যবন। অর্থাৎ আমরা আভিধার্মিকত্বে সেটা যবনকে মানে চিত্তের বেগ বলতে পারি বা চিত্তের গমন বোঝায়। এটাতে আর আলোচনা করার দরকার আছে এই জায়গাটা? এতটুকু চলবে?
চলবে মনে হয় বানতে, তারপরে আপনি একটু করে বলেন। চিত্তের গমন বা চিত্তের ব্যাক, এটা সব জায়গাতেই হয়ে আসছে। আমরা চলন থেকেই দেখতেছি যে চিত্তের গতি, চিত্তের ব্যাক শুরু হয়ে গেছে না, নাকি যাই নাই? বানতে গেছে। তা জবনের স্পেশালি তো আবার ব্যাক বলার পেছনে কারণ হচ্ছে যে এখানে এটাকে একটু আলাদা করে দেখানো হয়েছে। কি আলাদা এটার মধ্যে, অন্যান্য জায়গা এবং এই জায়গার মধ্যে কি তফাৎ আছে, কি ব্যবধান আছে, এগুলো আমরা এই একটু পরের লাইনে আমরা জানবো। সব জায়গাতেই কিন্তু ব্যাক, কিন্তু এই জায়গাটাকে স্পেশাল ব্যাক বা জবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গার অনেক ভূমিকা, এই জন্য এই জায়গাটা আমাদেরকে স্পেশালি জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, চিত্তের গমনই বুঝায় আলম্বনে। বানতে অর্থাৎ এটা হচ্ছে যে অর্থাৎ চিত্তের গমন বলতে সেটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ কি আলম্বনের মাধ্যমে, মানে ওই এক এই যে এই সম্প্রতীচ্য থেকে সন্তিরণে গমন করতেছে, ওভাবে যাচ্ছে ওরকম? গমন বলতে গমন বলতে চলন অবস্থা, চলনশীল অবস্থা। কোথায় চলনশীল অবস্থা? ওই যে ঘুরে আবার পুনরায় ভবাঙ্গের মধ্যে যাচ্ছে, আলম্বনকে আবৃত্ত করে আলম্বনের মধ্যে প্রদক্ষিণ করে আবার ভবাঙ্গে যায়, আলম্বনে প্রদক্ষিণ করে আবার ভবাঙ্গে যায়। তাহলে আলম্বনে প্রদক্ষিণ করার কার্যক্রম ওই থেকেই শুরু হয়, চলন থেকে শুরু করে পুরা জিনিসটা করে চক্কর মেরে আবার যায়। ঠিক এই জবনের জায়গাটাকে আলাদা, এটা পুরোটাই চিত্তের ব্যাক, তবে এই জায়গাটাকে একটু আলাদা করা হয়েছে। কেন করা হয়েছে এটা আমরা জানবো। আমি জাস্ট এটা ভেঙে দিলাম যে ওগুলোও ব্যাক ছিল, এটাও ব্যাক, তাহলে কোনটা কি, এই জিনিসটাই আমরা এখানে ভেঙে ভেঙে সুন্দর করে আবার জানবো। আগে আমরা জানতাম, এখন আবার পুনরায় জানবো। গমন যেটা ভান্তে চিত্তবীতি, যেটা চিত্তবীতি আর জপনের মধ্যে, এখানে জপনের মধ্যে পার্থক্য কি? চিত্তবীতি তো আমরা জানতাম গমন বা বেগ, চিত্তের বীতি চিত্তের গমন। তো চিত্তবীতি আর এখানে জবন বলছে, তো ওই দুইটার মধ্যে একটু মানে তফাৎটা কি হবে, একটু এই জায়গাটা কনফিউশন। এটাই বলি নাই আর কি, এটাই বলবো এখন লাইনে লাইনে, বুঝছেন? মানে এইদিকে আপনারা খেয়াল রাখলে এখন পড়াগুলো, তাহলে বুঝে যাবেন এটা আর এটার মধ্যে কি তফাৎ আছে, বুঝছেন? খুব সুন্দর করে খেয়াল করেন, এরপরের কথাগুলোতে আমরা বিস্তারিত এক লাইন এক লাইন সুন্দর করে ব্যাখ্যা করা হবে। আগেও জানেন এগুলো অবশ্য আপনারা, এখন আর একটু পরিষ্কার হবে আর কি। তারপরে আলম্বনে চিত্তের গমন অর্থ সক্রিয়ভাবে চিত্তের আলম্বন উপলব্ধি। আলম্বনে চিত্তের গমন আমরা সম্প্রতীচ্যের মধ্যে আলম্বনে গমন করেছে, কিন্তু সম্প্রতীচ্যের মধ্যে আমাদের মানসিক অবস্থা কিরকম ছিল এটা আমরা পড়েছি। কিরকম ছিল সম্প্রতীচ্যের মধ্যে মানসিক অবস্থা? বিজ্ঞানের মধ্যে কিরকম ছিল, সম্প্রতীচ্যের মধ্যে কিরকম ছিল, সন্তিরণের মধ্যে কিরকম ছিল, এবং সন্তিরণ ব্যবস্থাপনার মধ্যে কিরকম ছিল, এগুলো আমাদের জানা আছে না মোটামুটি? আছে বানতে। কিন্তু এই জায়গাগুলোর অবস্থা এবং জবনের অবস্থা মধ্যে কি তফাৎ আছে? ওখানে ও চিনতে চিনতে বুঝতে বুঝতে সময় লাগিয়েছে, চিনার কার্য বুঝার কার্য চলেছে, আর এখন এখানে সিদ্ধান্ত গ্রহণ করে সরাসরি আলম্বনের সঙ্গে একটা ব্যাপার হয়ে যাবে, কোনভাবে গ্রহণ করেছে এটার উপরে নির্দিষ্ট করে। এতক্ষণ সে চিনতে বুঝতে সময় লাগাই দিছে। সম্প্রতিচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, এগুলো চিনতে বুঝতে করতে করতে এই সময় পর্যন্ত এটা গেছে। আর জবনের মধ্যে চিনা বুঝা সব কার্যক্রম শেষ, এটাকে কি করবে এখন সেটা চলতেছে। যে
স্কুলের মধ্যে গেছে, পড়া শিখছে কিনা জিজ্ঞেস করছে, তারপরে জিজ্ঞেস করে কিনলে কেন শিখে নাই, কি জন্য শিখে নাই, যাবতীয় সবিস্তারে সবকিছু জানলো। দেখতেছে যে না, ওর ইচ্ছা ছিল, আসলে সে শিখতে পারে নাই, যে কোনো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ ছিল, তাকে মাফ করে দিল। মা দেখতেছে সে বাঁধুজমি করে শিখে নাই, তাহলে বাঁধুজমির উপযুক্ত শাস্তি তাকে দিতে লাগবে, কান্দর উঠবস হোক বা যেই হোক, একটা কিছু তো দিতে লাগবে। তো ওই যে কান্দর উঠবস দেওয়ার যে পুরো একটা কার্যক্রম চালু হয়ে গেছে, দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা, যখন কান্দর উঠবস করানি শুরু করছে, এটা হচ্ছে সরাসরি কার্যক্রমটা। ঠিক জবনের জায়গাটা হচ্ছে যে এটা, এর আগে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এই ছেলেটা আসলে কি, কেমন, কি জন্য শিখে নাই পড়া বা কি। এনি তারপরে যে এ গত্যতাতে বুদ্ধতা, এটা হচ্ছে পালি। সম্প্রতি চিত্ত নিষ্ক্রিয়ভাবে আলম্বন গ্রহণ করে, ইহা স্বাধীনতাহীন। স্রোত বাহিত কাষ্ঠখণ্ডের ন্যায় ইহা ভাগ্য অদৃষ্ট। এতটুকু পর্যন্ত কিন্তু এতটুকু পর্যন্ত থাক। আমরা পূর্ব থেকে জেনেছিলাম এগুলো আমাদের নিয়তি বা ভাগ্য বা কর্ম, যেটাই হোক না কেন, এটা আমাদের চোখ যখন আছে চোখে এগুলো দেখবে, নাক যখন আছে গন্ধ এগুলো পাবে, তারপরে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় যেহেতু আছে, পঞ্চ ইন্দ্রিয়র গ্রাহ্য বিষয়গুলো অটোমেটিকভাবে উৎপন্ন হবে, আসবে। এটা স্বাধীনতা নাই, এটাতে কোনো স্বাধীনতাহীন। এগুলো চোখের মতো করে চোখ চলবে, এখানে কানের মতো করে, নাকের মতো করে এগুলো চলবে। উদাহরণ দেওয়া আছে কি, যেমন নদীর মধ্যে কাষ্ঠখণ্ড একটা যদি ফেলে দেয়, কাষ্ঠখণ্ড এটা পানির তালে তালে চলতে থাকবে, যে কাষ্ঠখণ্ডের হাত ঠ্যাং এটা সেটা কিছু আছে কি, এ সাঁতরাইয়া পারে চলে যাবে, উল্টা দিকে চলে যাবে, এরকম কোনো উপায় কাষ্ঠখণ্ডের আছে? উপায় নেই। ঠিক একই রকম এই সম্প্রতিচ্ছ জায়গাটা, সন্তিরণের জায়গাটা, এগুলো হচ্ছে যে এই কাষ্ঠখণ্ডের ইয়ার মতো। নদীতে কাষ্ঠখণ্ড পড়লে যেরকম অটোমেটিকভাবে চলতে থাকে, ঠিক আমাদের পঞ্চ ইন্দ্রিয় পথে, দ্বার পথে যদি কোনো আলম্বন আসে, এই জায়গাগুলো এভাবে কাষ্ঠখণ্ডের মতো ভেসে চলার মতো করে চলতে থাকবে। এগুলো সম্প্রতিচ্ছ অটোমেটিক, সন্তিরণ অটোমেটিক। হ্যাঁ, এটা বলা হচ্ছে, এটা ভাগ্য বা অদৃষ্ট, যাই বলেন না কেন, এটা অদৃষ্টও বলতে পারেন, ভাগ্যও বলতে পারেন, যেটাই হোক না কেন। যদিও বা এটা হওয়ার পেছনেও আমাদের যার যার ব্যক্তিগত ভবাঙ্গজনিত ব্যাপারও আছে, আবার এই ভাগ্য বা অদৃষ্টজনিত ব্যাপারও আছে। সব কিছু মিলেমিশে, এগুলো তো আপনারা জানেন, আরও সবিস্তারে বিশাল ব্যাখ্যা এরকম যাই লেখা থাকুক না কেন, কিন্তু আপনারা মূল গোড়া থেকে যেহেতু জানেন, সেভাবেই চিন্তা করতে হবে। একটা শব্দ বা দুইটা শব্দ দিয়ে কোনো কিছু বিচার করা যায় না। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো। ভাগ্য বা অদৃষ্ট, কিন্তু যবন চিত্ত আলম্বনকে সক্রিয়ভাবে গ্রহণ করে, জানে ও ব্যবহার করে, ইহা স্বাধীন, ইহা পুরুষকার। এই জায়গাতে এবং স্বাধীন, এই জায়গাতেই হচ্ছে যে স্বাধীন, এই জায়গাতেই আপনার পুরুষাকার চলবে, মানে আপনার কর্মক্ষমতা চলবে। ওখানে কিন্তু কোনো কর্মক্ষমতা নাই এর আগ পর্যন্ত। ব্যবস্থা গ্রহণ করার পরে যখন যবনের মধ্যে যাই, তখনই আমরা এটাকে ডানে নিয়ে যাব না বামে নিয়ে যাব, এটা একটা ব্যবস্থা আমরা করতে পারি। এর আগ পর্যন্ত কিন্তু ওই কাষ্ঠখণ্ডের মতো ভাষা, ইঞ্জিন ছাড়া নৌকার মতো, মাঝি ছাড়া নৌকার মতো, ইঞ্জিন ছাড়া মাঝি ছাড়া নৌকার মতো, মানে ভিত্তিহীন ও পানির স্রোতের মধ্যে দিয়ে চলতে থাকবে। তারপরে এবং কুম্ভীরের ন্যায় অনুকূল প্রতিকূল স্রোতের চলনক্ষম।
এই যবনের স্থানে চিত্ত স্বাভাবিক অবস্থায় সাত চিত্তক্ষণ আলম্বন উপলব্ধি করে। উদাহরণটা খুব সুন্দর, এটা মনে রাখার মতো। মানে কুমির যেরকম নদীর স্রোতের উল্টা দিকে, নিচের দিকে, উপরের দিকে, সব দিকে যেমন যাইতে পারে, কুমিরের এরকম ক্ষমতা আছে না? আছে। ঠিক যবন চিত্ত বুঝে শুনে এটা কোন দিকে যাবে না যাবে এটা ও নির্ধারিত করতে পারে। কে? যে ওই কর্মটা ওই সময় ওই চিত্তটা যে সম্পাদন করতেছে, যে চিত্ত, ওই চিত্তের এমন একটা ক্ষমতা আছে, ওটা চাইলে এটা এদিকে সেদিকে নিয়ে যেতে পারে। নিয়ে যাবে না যাবে এটা আবার জ্ঞানের উপর নির্ভর করবে এবং অজ্ঞানের উপর নির্ভর করবে। লোভদেশ মোহের উপর নির্ভর করবে, অলোপদেশ অমোহের উপর নির্ভর করবে, তার জ্ঞান বিচক্ষণতার উপরে নির্ভর করবে কি করবে না করবে। তবে এই জায়গায় করা যায়, কিন্তু এর আগের জায়গাগুলোতে করা যায় না। সম্প্রতিচ সন্তিরণ ব্যবস্থাপন, এই জায়গাগুলোতে কোনো কাজ আপনার হাতে নাই, এটা হতে থাকবে। জানা থাকলেও মানে কিছু করার আপনার নাই। কিন্তু এই ক্ষেত্রে যখন আপনি প্রজ্ঞা জানবেন, প্রজ্ঞা সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, এই জায়গাতে যবনের মধ্যে গিয়ে আপনি এটাকে নিজের মতো করে পরিচালিত করে যেমন ইচ্ছে তেমন ভাবে ব্যবহার করতে আপনি পারবেন। তারপরে প্রথম যবন আশাবনের অভাবে দুর্বল, দ্বিতীয় যবন নিঃশক্তি বা প্রথম যবন হইতে প্রাপ্ত শক্তির সংযোগে প্রথম যবন হইতে বলবত্তর, সেইরূপ তৃতীয় যবন দ্বিতীয় যবন হইতে এবং চতুর্থ তৃতীয় হইতে বলবত্তর। পঞ্চম ষষ্ঠ সপ্তম যবন পতনোন্মুখ বলিয়া ক্রমশ দুর্বলতর। এটা তো তুমি আগে থেকে জানো, এটা বলো। অর্থাৎ প্রথম যবন বলছে যে এটা মানে আশাবনের অভাবে দুর্বল। আশাবন মানে হচ্ছে যে অভ্যাসগত কারণে। হয়তোবা কোনো কিছু যদি আমরা প্রথমবার পড়লে হয়তোবা প্রথমবার আমরা সেটা মানে বুঝি, কিন্তু দ্বিতীয়বার যখন সেটা পড়বো সেটা আরো বেশি বুঝবো। ঠিক তৃতীয়বার যদি আবার পড়ি তখন প্রথম এবং দ্বিতীয়বারের থেকে আরো অনেক বেশি ভালো করে বুঝবো। ঠিক যবনটা হচ্ছে মানে এরকম, মানে প্রথমবার একটু দুর্বল থাকবে মানে অভ্যাসের কারণে, কারণ অভ্যাস ছিল না আমার। তারপরে দ্বিতীয়টা যখন পুনরায় যখন আবার করব তখন প্রথম থেকেই কিন্তু দ্বিতীয়টা একটু এই শক্তি মানে একটু শক্তি হবে। কিন্তু ওই প্রথম দ্বিতীয় রিয়াটা হচ্ছে যে অর্থাৎ প্রথমের কারণে, প্রথমে আমি যে পড়াটা পড়েছি সেখান থেকে সেটা পড়ার পরে যে একটা আমার মানে বুঝতে পেরেছি, যে উপলব্ধিটা হয়েছে সেটা দ্বিতীয়বার পড়ার পরে আরো একটু বেশি হলো। ঠিক বলছে যে সেই রূপ মানে তৃতীয় যবন হইতে তৃতীয় যবন দ্বিতীয় যবন হইতে এবং চতুর্থ যবন তৃতীয় যবন হইতে বলবত্তর। অর্থাৎ ঠিক তৃতীয় যবনও হচ্ছে যে অর্থাৎ দ্বিতীয়বার পড়ার পরে যে শক্তিটা আমার অর্জন বা যে জ্ঞানটা আমার অর্জন সেটা যখন তৃতীয়বার আবার পড়তে যাব তখন সেটা আরো বেশি বলবত্তর হবে। ঠিক এভাবে তৃতীয় চতুর্থ মানে একটুর পর একটু এটা বলবত্তর হবে। এবং সপ্তম যবনে গিয়ে এটা চতুর্থ পর্যন্ত কিন্তু আমরা এটা মানে বলবত্তর দেখতে পাচ্ছি, এবং পঞ্চম ও ষষ্ঠ সপ্তমের পর আস্তে আস্তে এটা মানে অর্থাৎ পতনোন্মুখ, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ক্রমশ। কারণ চতুর্থ পর্যন্ত এটা বলবত্তর থাকে, পরে আস্তে আস্তে পঞ্চম ষষ্ঠ গিয়ে আস্তে আস্তে একটু করে দুর্বল হয়ে সপ্তমে গিয়ে সেটা পতন হয়ে পুনরায় আবার ভবাঙ্গের মধ্যে চলে যায়। আমরা এটা পঞ্চম ষষ্ঠ সপ্তম এটা মানে পতনোন্মুখ বলিয়া ক্রমশ দুর্বলতা, এইটা এই জিনিসটা একটু বুঝিয়ে দেন। মানে পঞ্চম বারে গিয়ে ষষ্ঠ সপ্তম পর্যন্ত যেটা বুঝছেন, এটা যেটা এনে বলছে ওইভাবে সুন্দর করে সবার জন্য আরেকবার বলেন। আচ্ছা বান্তে, এখানে প্রথম যবন আচরণের অভ্যাসে যেটা বললো, মানে আমরা কোনো কিছু যদি পড়ি প্রথম পড়লে আমাদের একটু আমরা তেমন একটা বুঝবো না,
দ্বিতীয়বার যখন পড়বো তখন আমরা মানে আরো একটু বেশি বুঝবো এর থেকে, অর্থাৎ প্রথমবারের মানে আয়ত্তটা নিয়ে আমি দ্বিতীয়বারে আরো একটু আমার মানে জানাটা আরো একটু বলবত্তর হবে, শক্তিশালী হবে। সেরূপ মানে আবার যখন আবার এভাবে যখন আমি দ্বিতীয়বার পড়বো, তারপর তৃতীয়বারের মধ্যে আরো দ্বিতীয়বার থেকে তৃতীয়বার আরো একটু আমার শক্তিশালী হবে, মানে আমার পড়াটা অথবা চিত্তে যেভাবে হোক। তারপর এবং চতুর্থবারেও যখন পড়বো তখন আবার তৃতীয়বার থেকে চতুর্থবারও মানে এটা শক্তিশালী হবে, মানে এইভাবে এতটুকু পর্যন্ত আমরা, অর্থাৎ প্রথম জবন দ্বিতীয় জবনকে শক্তিশালী করবে, দ্বিতীয় জবন তৃতীয় জবনকে শক্তিশালী করবে, এবং প্রথম জবন হইতে ওই প্রাপ্ত শক্তিগুলো মানে এক যোগ হবে। এটা কি ওই সাতচিত্তকম নাকি? হ্যাঁ, সাতচিত্তকণ যে জবন আছে ওটার হিসাব করতে গেছি যে আমরা। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, পড়া দিয়েই করি। আপনারা পড়া দিয়ে বলছেন তো সবাই। পড়তে 4 ঘন্টা পর্যন্ত খুব মানে পড়ছি, এবং 4 ঘন্টা পর্যন্ত এটা খুব উন্নতর দিকেই হচ্ছে, এবং পড়তে আমার ঘুম চলে আসছে, বুঝছেন। যখন 5 বারের টাইম হয়েছে তখন একটু জিমো ভাব, তখন এখানে আর কাজ করতেছে না। যেটা ক্রম ডেভেলপ প্রত্যেকটা জায়গায় ছিল, এটা থেকে এটা উন্নতি হয়েছে, এটা জুড়ানের কারণে আর উন্নতি হচ্ছে না, এবং এই সময়ে যেটা এখন হচ্ছে সেটা আর একটু আগের গুলো থেকে মনে হচ্ছে আর একটু ডাউন হয়ে গেছে। জুড়ে পড়তেছেন যে, বুঝছেন। এটা প্রথম জুড়ানি একরকম ছিল, 6 নম্বরের জুড়ানি আর একটু বেশি হয়েছে, 7 নম্বরের জুড়ানি একেবারে ডুলি পড়ে যার, বুঝছেন। তো এই আমাদের চিত্ত চলতে নির্দিষ্ট এই জায়গাতে গিয়ে পঞ্চম চিত্তক্ষণ থেকে এটা আবার দুর্বল হতে থাকে। চতুর্থ চিত্তক্ষণ পর্যন্ত খুব সজীবভাবে কোনো আলসিয়ামি না রাখে ও পড়ে। পঞ্চম চিত্তক্ষণ হইতে ওর জুড়ানি স্টার্ট হয়, ষষ্ঠ চিত্তক্ষণ সপ্তম চিত্তক্ষণ একদম জুড়ানির চরম অবস্থা, গিয়ে আস্তে করে তদালম্বনে যাবার হলে যায়, আর তদালম্বনে যাবার না হলে ববাঙ্গে আবার চলে যায়। এনি ঠিক আছে না? বলতে এটা কি আলসেমির কারণে কি দুর্বল হয়ে যায়, নাকি এরকম হতে পারে যে জবন, যেমন কি আমরা এই যে পড়ার পরে এই জিনিসটা প্রথম বলো, অর্থাৎ একটা এই যে পড়াটা পড়ার পরে প্রথমবার পড়ার পরে বুঝলাম না, দ্বিতীয়বার পড়ার পরে একটু বুঝলাম প্রথম থেকেই, ঠিক ওভাবে ক্রমে আমরা যখন চতুর্থবার যখন পড়ার প্রতি ওইটার যে আমাদের মানে যতটুকু বুঝলাম বা যতটুকু বোঝার দরকার ততটুকু বোঝার কারণে আমরা পঞ্চমবারে গিয়ে সেটা যখন আর হয়তো বা পড়তে চাই না, মানে অর্থাৎ চতুর্থ আর পঞ্চমের যে আগ্রহটা সেটা পঞ্চমে গিয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের কমে যায়, কারণ ওই জিনিসটা আমি বুঝেছি, ওই জিনিসটা সম্পর্কে আমি অবগত, তখন সেটা নিয়ে আর বারবার কিন্তু আমরা কিন্তু সেটা গবেষণা করতে চাই না বা পড়তেও চাই না, আস্তে আস্তে সেটা ক্রমশ দুর্বল হয়ে যায়। সেভাবেও হতে পারে, অথবা ওইভাবেও হতে পারে। প্রত্যেকটা জায়গার একটা উত্থান আছে, প্রত্যেকটা বিষয়ের একটা উত্থান আছে, আবার পতন আছে। এই জায়গাতে এটা পতনের শুরু, চতুর্থ পর্যন্ত একদম উত্থান উঠেছে, এটা থেকে পতনের সূচনা শুরু হয়েছে। হতে পারে, কোনো অসুবিধা নাই। আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা চিত্ত নিয়ম আর কি। জাস্ট আমরা উদাহরণ দিয়ে মানে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যে চিত্তের নিয়ম হচ্ছে যে এরকম যৌবনের স্থানে চতুর্থ পর্যন্ত এটা খুব বাড়বে, এবং এরপর থেকে এটা আস্তে করে আবার কমে যাবে। কমার সময় ধুম করে হঠাৎ কমে না, এটা বোঝানো হয়েছে। ধুম করে হঠাৎ করে কমে যায় না, হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, এটা বন্ধ হওয়ার সময় আস্তে করে বন্ধ হয়।
ঘন্টার ধ্বনি আওয়াজের মতো। আমরা বলতে আগে যেটা পড়ছিলাম এই যে রাগের ইয়া দিয়ে, মানে প্রথমবার যে রাগটা হয়, হুম, মানে কোনো কিছুর উপর বা আমরা কারোর উপর এটা করলাম, হুম, হয়তোবা সেটা রাগটা ক্রমে হয়তো ওর প্রতি একটা ক্ষোভের কারণে ওটা মানে আস্তে আস্তে অনেক বেশি হয়ে যায়। হওয়ার পরে কিন্তু প্রথমবার মানে প্রথম এবং দ্বিতীয় তৃতীয়বারের মধ্যে যে রাগের ইয়াটা থাকে, কিন্তু আস্তে আস্তে গিয়ে পরে কিন্তু যখন স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন কিন্তু ওই ক্ষোভটা কিন্তু আর থাকে না হুম। ওনার প্রতি। ওভাবেই আমরা ইয়ে করেছিলাম। ঠিক আছে, ওটা এই কারণে আমি ওই উদাহরণটা দিলাম একটা কারণে, সেটা হচ্ছে যে এখানে এই চিত্তক্ষণিকের বেলা এটা একই জায়গায় যেহেতু লক্ষাধিক চিত্তকে আমরা দেখেছি, এখানে ভবাঙ্গে গিয়ে মাত্র আবার সেম জায়গাতে ও করে, সেম জায়গায় স্টার্ট করে আবার, কিন্তু এনে খেয়াল করো। হুম। এটা আমরা যদি বলি যে কি এটা তো একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার, আস্তে করে রাগ কমবে, এটা আমার 2 3 4 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, এরকম না ব্যাপারটা? হ্যাঁ। রাগের যেটা ব্যাপার অনেক সময় 1 ঘন্টাও স্থিত থাকে অনেকজনের, যারা বেশি অন্ধ মূর্খ, হ্যাঁ, জ্ঞান সজীব রাখতে পারে না, তার 2 4 5 ঘন্টাও রাগকে ধরে রাখতে বা ক্রোধকে ধরে রাখতে পারে। আবার যারা পণ্ডিত জ্ঞানী এরা মৈত্রীকে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে, যতই গন্ডগোল্লা জায়গা হবে হোক, দীর্ঘক্ষণ মৈত্রীকে ধরে রাখতে পারে, যারা সবসময় পাণ্ডিত্যতা চর্চা করে, বুঝছেন না? আর মূর্খতা চর্চা করলে একটু করে কেউ কিছু বলা মাত্র ছ্যাত করে উঠবে, একটু মানে কেউ কিছু গন্ডগোল করলে। কেন? তারা ওই যে এই ইয়ার সঙ্গে সম্পর্ক কম, প্রাজ্ঞতার সঙ্গে, বিজ্ঞতার সঙ্গে, জ্ঞানের সঙ্গে, ধর্মীয়তার সঙ্গে সম্পর্ক কম, বিদায় হঠাৎ করে কেউ কিছু বললে, কেউ কিছু ক্ষতি করলে, কেউ কিছু উল্টোপাল্টা চিত্তের বিরুদ্ধে গেলে, আমার বিপক্ষে গেলে সঙ্গে সঙ্গে চড়ে যাবে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এটা দীর্ঘ সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু এটা চিত্তের নিয়ম অনুযায়ী এটা বলছে, এনে খুব সূক্ষ্মভাবে বুঝো বিষয়টা, যেহেতু আমাদের এক ক্ষণের মধ্যে লক্ষাধিক চিত্ত, অনন্ত চিত্ত হয়ে যায় এবং অনন্ত যবনও হয়ে যায়, এবং যবনস্থানে প্রত্যেকটা জায়গায় যেহেতু নবীভূত হয়, তাহলে এটাকে তুমি ওভাবে ধরে নিলে হবে না। আমরা এভাবে শুধু ধরে নিতে পারি ওই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার উত্থান এবং আবার পতন হয়ে আস্তে করে ভবাঙ্গে যায়। এটা নিয়ম, চিত্ত নিয়ম বা যবনের নিয়ম। এটা হুট করে মাঝখান থেকে যে কোনো জায়গাতে হঠাৎ করে ইয়া হয়ে যাচ্ছে না, হঠাৎ করে যাবে না, আবার এমন না, এটাও বলছিলাম আমরা আগে, এনি মনে আছে? হঠাৎ করে যে কোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারবে না এমন কিন্তু না, বিবিধ কারণে এটা এরকম হঠাৎ করে নানা কিছু ইয়ে হতে পারে। আমরা দেখছি না, প্রথম যবনীয় চিত্তের কার্যক্রম শেষ হয়ে যায়, দ্বিতীয় যবনীয় চিত্তের কার্যক্রম শেষ হয়ে যায়, দেখেছি কি আনি? হ্যাঁ। তাহলে যে কোনো জায়গায় আবার শেষও হয়, কিন্তু পুরাটা যদি থাকে তাহলে এখানে গিয়ে তোমার উদাহরণটাও হবে এবং আমি যেটা বলছি সেটাও হবে। যাই হোক, এটা উদাহরণের কোনো ব্যাপার না, উদাহরণ জাস্ট আমরা এমনি বোঝার জন্য বলছি আর কি। তো 5 পর্যন্ত এটা, 4 পর্যন্ত উত্থান, 4-এর পর থেকে আস্তে করে নামার দিক। এবং এটা আর একটু মনে রাখার বিষয় যে এটাকে কেন্দ্র করে আরো অনেক কিছু হয়, ঘটনা ঘটবে এটা এরপরে। প্রথম যবনের এখান থেকে প্রথম যবনের বিপাক সে জন্মেই ফলে, ফলিবার অবকাশ না পাইলে উহা ক্ষীণবীজ হইয়া যায়। অমিতাভ বড়ুয়া এটা থেকে জানেন, এটা বলে এখানে প্রথম জবন বলতে যেটা অভ্যাসে দুর্বল, এটা এই জবনের বিপাকটা ফলটা মানে প্রথম জবনের ফলটা মানে আমরা যদি এই জন্মে পাবো সেটা বলছে মনে হয়। পরিবার অবকাশ না পাইলে ওইটা ক্ষীণবীজ হইয়া যাবে, মানে থেকে ভবাঙ্গের মধ্যে থেকে যাবে। এনি বলো পুরোটা।
অর্থাৎ আমরা প্রথম যৌবনের যে বিপাকটা, এটা কিন্তু আমাদেরকে এই জন্মে ফল দিবে। মানে যদি সুযোগ না পাই, সুযোগ পেলে কিন্তু আমরা এই যে যেই কর্মটা সম্পাদন করি যৌবনের প্রথম, সেটা কিন্তু আমাদেরকে এই জন্মে যে কোনো সময় ফল দিবে। আর যদিও বা এই জন্মে যদি আমাদেরকে যদি বা ফল দেবার কোনো সুযোগ না পায়, তবে সেটা বলছে যে আমাদের মানে ভবাঙ্গের মধ্যে এটা একদম মানে ক্ষীণ বীজ হইয়া কিন্তু এটা থেকে যাবে। যখন যে সময় সুযোগ পাবে, এই জন্মে বা হোক বা পরজন্মে, যখনই সুযোগ পাবে এটা কিন্তু আমাদেরকে ফল দিবেই দিবে। এটা একটা এখানে আমাদের ভাষাগত প্রবলেম হয়ে গেছে। এটা পালিতীয় সেমই লেখা আছে ক্ষীণটা সম্পর্কে। হ্যাঁ, এটা আপনাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আমাদের পালির মধ্যে রতন সূত্রের একটা গাথা আছে, ক্ষীণাং পুরাণাং নাবাং নাত্তি সম্ভাবাং বিরাত্তা চিত্তানায়াতিকে ভবাস্মি তে ক্ষীণবীজ আবিরুল্হি সন্দা নিব্বান্তি ধীরা এতায়াং পাদীপ। এই ক্ষীণ শব্দটা সেখানেও আছে, তবে আমরা যে অর্থে বর্তমানে ক্ষীণ ব্যবহার করি সেই অর্থে হবে না। এটা সেভাবে বোঝার কারণে এনির কাছেও সেটা ভুল হয়েছে এবং অমিতা বড়ুর কাছেও সেটা ভুল হয়েছে। এটা সুন্দর করে করে বুঝে নেন। প্রথমবার যৌবন কার্য সমাপন করে যদি চিত্ত স্টপ হয়ে যায়, ওই যৌবনের ফল ইহজীবনে আপনি পাবেন। ইহজীবনে আপনি পাবেন, তবে এই ইহজীবন মানে হচ্ছে যে আপনার বাধ্যগত পাবেন এরকম কোনো কথা না। ইহজীবনে ফল পায় কতগুলো দৃষ্টধর্ম বেদনীয় কর্ম আছে, এগুলো সম্পর্কে আপনারা বিভিন্ন গল্প শুনেছেন, দেশনা শুনেছেন। দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, এ নিয়ে নাম শুনেছ আগে থেকে? ইহজীবনে কুশল বা অকুশল করে, ইহজীবনে কুশল বা অকুশলের ফল পেয়ে যায় ইহজীবনে। এবং কিছু কিছু বিষয় আছে যে ইহজীবন না, মানে কিছু দিনের মধ্যেই ঘটনা ঘটে যায়। এবং যে কিছু দিনও না, যে দিন করছে এই দিনে ঘটে যায়। এটা বিশেষ করে মাকে ভীষণ দারুণ ধরনের কেউ যদি কষ্ট দেয়, বাবাকে কেউ যদি ভীষণ ধরনের কষ্ট দেয়, টিচার, গুরু, আচার্য, এগুলো সঙ্গে বিশেষ কোনো ব্যতিক্রম বেয়াদবি করে ফেললে, ভীষণ মনে আঘাত পায়, কষ্ট পায়, এরকম কিছু করে ফেললে, তবে গুরু আচার্যের কথা একটু পরে আসতেছে, কিন্তু মা এবং বাবারটা বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, এদের সঙ্গে করা যায় না। এগুলো খুব মানে আমরা ইহকালীয় প্রচন্ড দেখেছি। এটা মানে বাস্তব জীবনে বহু উদাহরণ আমাদের সামনাসামনি ঘটেছে, এরকম দেখেছি। বহু মূর্খ সন্তানরা এরকম করার কারণে এমনটা হয়। এটা গেল। আর একটা হচ্ছে যে বোধিসত্ত্বগণকে যদি কখনো হত্যা করা হয়, এই ফলগুলো অনেক সময় বোধিসত্ত্বের গুণতেজের কারণে, বোধিসত্ত্বের গুণধর্মতার কারণেও ওর ফাপটা আর একটু খুবই বেশি মানে হয়ে যায়। প্রত্যেকটা কিছুর এক একটা শক্তি আছে, এই শক্তিকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। আমরা এই ধাতব পদার্থের শক্তি দেখতেছি না, অটোমেটিক শক্তি, এটা চারিধাতু অটোমেটিক, প্রত্যেকটা ধাতবের মধ্যে আছে না, পঠবী শক্তি, আপশক্তি, বায়ুশক্তি, তেজশক্তি। ঠিক আমাদের এই নামস্কন্ধের মধ্যেও প্রত্যেকের নামস্কন্ধের যার যার নামের তার একটা ক্ষমতা আছে। এবং এটা আপনি উপলব্ধি করবেন কোন একজন এরকম পুণ্যাত্মা, পুণ্য পুরুষ, পুণ্যজন ব্যক্তি, উনার কাছাকাছি গেলে আপনার দারুণ এক মনের যে একটা ভাইব্রেশন, হ্যাঁ, মনের যে একটা স্পন্দন তৈরি হয়, পুণ্য পুরুষের কাছে যদি যান, তখন এটা একটা আলাদা একটা মনের আপনার আবেশ ঘটবে, একটা অনুভূতি ঘটবে। এবং এটা সহজেই আপনারা বুঝবেন, গুরুজনদের কাছে বললে এরকম হয়তো অনেক সময় এটা বুঝতে অনেকের কষ্ট হয়। এটা আরো সহজে বুঝবেন কোনো প্রেমিকের কাছে গেলে, প্রেমিকের কাছে গেলে, তখন তাদের মনের মধ্যে দারুণ এক এটা ঘটে। তাহলে এটা অথচ মনের একটা ব্যাপার, এটারও চিত্ত, এটার দুই চিত্ত কাছাকাছি সংস্পর্শে গেলে কিরকম একটা জানি অনুভূতি তাদের কাজ করে, বুঝছেন? এটা চিত্ত শক্তি। যেমন ধাতব গুণের মধ্যে এই শক্তি বিদ্যমান, পঠবী যে কোনো ধাতব কণার মধ্যে এই শক্তি, এক প্রকারের শক্তি আছে।
এরকম প্রত্যেকটা প্রাণের মধ্যেও যার যার প্রাণবীয় শক্তি আছে। ওই শক্তির কারণে এক শক্তি আরেক শক্তিকে কার্যে ফলিত করায়। ঠিক একইভাবে আমি এই কথাটা বলছি, মানে অনেকেই এটা পরে শুনবেন, এটা এরকম বৈজ্ঞানিকভাবে কি ব্যাখ্যা আছে এরকম বলতে পারেন, বা পরবর্তীতে শুনলে আপনারা হয়তো বলবেন না, কিন্তু পরবর্তীতেও কেউ যদি এই ভিডিওগুলো শোনে তাদের এটা প্রশ্ন থাকতে পারে। বৈজ্ঞানিক চিন্তায় যদি বেশি আবিষ্ট হয় তাদের এটা হতে পারে, তাদের জন্য বলছি। হ্যাঁ, এরকম একটা শক্তি আছে। ওই শক্তি যখন কেউ ওই শক্তিকে হনন করে ফেলে, বুদ্ধিসত্ত্ব তখন মহাশক্তি সম্পন্ন। তো এই বুদ্ধিসত্ত্বকে যদি কেউ হত্যা করে তাদের ফল সেদিনে হয়ে যেতে পারে। আমরা বিভিন্ন জাতক দেখেছি, একবার বাঁদর জাতক দেখেছি। বাঁদরের মা বাবা দুজনে অন্ধ এবং বৃদ্ধ ছিল। বানর ছিল বুদ্ধিসত্ত্ব। তখন বানরকে হত্যা করেছে বিয়াদব, হত্যা করতে যাচ্ছিল, মানে বৃদ্ধ মাকে এবং বাবাকে, দুই বানরকে হত্যা করতে যাচ্ছিল। ও বুদ্ধিসত্ত্ব একটু দূরে দেখেছে বিয়াদটা আসার সময়, দেখেছে, এখন দেখতেছে যে না ও করবে না, মানবে না। তারপরে ও সামনে চলে গেছে বুদ্ধিসত্ত্ব, সামনে গিয়ে এমন একটা আকতি মিনতি মানে ভাব প্রকাশ করছে যে তুমি আমাকে মারো কিন্তু আমার মাকে বাবাকে তুমি মারিও না। এভাবে ও সামনে গিয়ে দাঁড়িয়েছে। ও মা, ও কি বালা কথা, ও তিনটাকেই মেরে ফেললো, মা বাবা এবং বুদ্ধিসত্ত্ব তিনজনকেই মেরে ফেলেছে। তো মেরে বাড়িতে যেতে যেতে ওর ঘরের মধ্যে ঠাড়া পড়ছে, এমন ভাবে ঠাড়া পড়ছে ঘর পুরো আগুন ধরে গেছে। ঠাড়া সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন, একটু করে পড়লে পর্যন্ত কি পরিস্থিতি হয় পুরো এলাকাতে। আর এই ঠাড়ার বিশাল বিশাল এলাকা জুড়ে আগুন ধরায় ফেলতে পারে এরকম ক্ষমতাও আছে ঠাডার। বজ্রপাত আর কি আমরা ঠাডা বলি, আপনারা কি বলেন কি জানি। তো এগুলো পুরো এলাকা ব্যাপী আগুন ধরায় ফেলতে পারে। তো ওর ঘরের মধ্যে পড়ছে যে পুরো ঘর আগুন ধরে, তার বউ বাচ্চা সবাই তো এমনিতে ঠাডা ফেলে তো লগে লগে মরে যায়, কিন্তু এই মরাটা আর পুরো সাংঘাতিক মরা, পুরো সারকার হয়ে গেছে সবগুলো। তারপরে ও এটা দেখে মাত্র এই ফুরন্ত অবস্থায় গেছে, দেখছে, ও তো দেখে হতভম্ব হয়ে গেছে পুরা, কাকে ধরবে না কাকে ধরবে আমি ছিলিবিলি করতে করতে ও ভিতরে ঢুকে গেছে আই ফোড়া ঘরের মধ্যে। উপর থেকে গাছ একটা দুরুম করে জ্বলন্ত ফোড়া আড়া ফোড়া হয়ে দুরুম করে পড়ছে, যে এক ফোড়াতে ওর মাথাটা ফাটিয়ে একেতে আগুনের গাছ, আরো তার মধ্যে পড়ছে মাথার মধ্যে খুব জোরে সোরে, সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে। মরে গিয়ে মাত্র ও নরকে জন্ম হয়ে গেছিল। তো এই জাতীয় বহু নজির আছে। এই জন্য আমাদের গ্রন্থে শাস্ত্রে লেখা আছে হত্যা না করা এটা মহামঙ্গল। কারণ কখনো এখানে যদি বুদ্ধিসত্ত্ব থেকে যায় তাহলে একদম ভয়ঙ্কর অবস্থা, তৎক্ষণাৎ ফল হয়ে যেতে পারে। এই জন্য কখনো হত্যা নিজে করবেন না, করব না, অন্যকেও করতে সাহায্য সহযোগিতা করব না, অন্য করলেও কোনো রকমের প্রশংসোক্তি আমরা কখনো করব না। আচ্ছা, কি থেকে কথাটা গেল যে ওই প্রথম যবনের কথা থেকে এখানে চলে গেছি যে না, এটা হচ্ছে যে প্রথম জীবনে ইহ জন্মে আপনাকে ফল দিতে পারলে দিবে, দিতে না পারলে দিবে না। প্রথম এই জন্মে ফল দিতে পারলে দিবে, দিতে না পারলে দিবে না। তারপর আর কি আছে কথা, কোথায় গেল এটা, অবকাশ না পাইলে ওহা ক্ষীণ বীজ হয়ে যায়। সেই জন্মে মানে ইহ জীবনে যদি এটা ফলিবার যদি অবকাশ না পাই তাহলে এটা ক্ষীণ বীজ হইয়া যায়। এই ক্ষীণ বীজ, ক্ষীণ শব্দটা সমস্যা হয়েছে, যে ক্ষীণ মানে আমরা বুঝি যে এটা দুর্বল হয়ে গেছে। যে কোনো একটা বীজের ক্ষেত্রে ক্ষীণ হয়ে গেছে মানে এটা ছোট হয়ে গেছে, একেবারে নিঃশেষ হয় নাই, মানে আমাদের বর্তমান ভাষা অনুযায়ী এই কথাটাই প্রমাণিত হয়, তাই তো? ক্ষীণ হয়েছে, একেবারে নিঃশেষ হয় নাই, বুঝা গেছে? কিন্তু এই ক্ষীণ বলতে বুঝতে হবে যে নিঃশেষ, বুঝছেন? এখন এই ক্ষীণ বলতে বুঝতে হবে যে নিঃশেষ, ক্ষীণ মানে শেষ, এটা ক্ষীণ বীজ হয়ে গেছে, এটা আর বীজ নাই, এটা বীজ নষ্ট, বীজ শক্তি নষ্ট হয়ে গেছে, এটা দ্বিতীয় জন্মে আর ফল দেওয়ার কোনো সুবিধা নাই, এটা ভবাঙ্গের মধ্যে
গেলেও এটার কোনো কার্যকারিতা নাই, যাবেও না, ভবাঙ্গের মধ্যে যাবেও না, এবং এটা আর জমাও থাকবে না, কিছু না, এটা ইহ জীবনের মধ্যেই এটা ইয়া হয়ে যায়, আহুষি হয়ে যায়, আহুষি মানে পুচে টুচে নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রথম যৌবনের কার্যক্রম হচ্ছে যে এইটুকু, এনে ক্লিয়ার না? হ্যাঁ, আর না বুঝলেও এই ক্ষীণ কথাটা, ওই আমি যেটা গাথাটা বললাম রতন সূত্রের, ওই গাথাটা পড়বা, ব্যাখ্যা সুন্দর করে বুঝে যাবে, এই জন্য আমি গাথাটা উল্লেখ করছি। যে ক্ষীণাং পুরাণাং, দুইটা কথা, ক্ষীণ এবং পুরানো বীজ হয়ে যাবার কারণে, বীজ ক্ষীণ এবং পুরানো হয়ে যাবার কারণে তারা আর পুনরায় ভবে জন্মগ্রহণ করেন না, এরকম সঙ্গোত্তম কে মানে বন্দনা নমস্কার, পুরো লাইনটা আমার মনে নাই বাংলা, ওখানেও এই ক্ষীণ শব্দটার ব্যবহার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে মধ্যের, সপ্তম যবন পতনোন্মুখ বলিয়া, না পতনোন্মুখ হইলেও প্রথম যবন হইতে বলবত্তর, এই জন্য ইহার বিপাক পরবর্তী জন্মে ফলে, সেই জন্মে ফলিবার অনবকাশে ক্ষীণবীজ হইয়া যায়। আর মধ্যের 5 যবনের ফলন উপযোগী শক্তি বহু শত সহস্র জীবন নির্বাণ না পাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। মানতে বলো কি বুঝছো? মানতে এখানে বলছে অর্থাৎ সপ্তম যবন এটা পতন হইলেও কিন্তু এটা প্রথম যবনের থেকে বলবত্তর, কারণ এটা প্রথম যবনের থেকে বলবত্তর এই কারণে, প্রথম যবনে কিন্তু আমরা যখন ওই যে যে উদাহরণটা দিয়েছিলাম বইয়ের পড়ার, ওইটার কিন্তু আমাদের ওই পড়ার সম্পর্কে কিন্তু আমাদের প্রথম কিন্তু কোনো ধরনের কোনো জ্ঞান বা কোনো ইয়া ছিল না, পড়ার পরে তারপর আমাদের এই সেটার প্রতি একটা উপলব্ধি হয়েছে। কিন্তু সপ্তম যবনে এসে আমরা সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত সেটা কিন্তু অনবরত পরে যে আমাদের জ্ঞানটা অর্জন হয়েছে, ওই ক্ষেত্রে সপ্তম যবনে কিন্তু সেটা সে সম্পর্কে আমাদের একদম জ্ঞানটা হচ্ছে পরিপূর্ণ ওই বইটার সম্পর্কে বা ওই লেখাটার সম্পর্কে। সেজন্য বলছে যে প্রথমের থেকে সপ্তমটা হচ্ছে যে বলবত্তর। ঠিক আছে না, উদাহরণটা বরাবর এটার সঙ্গে খাপ খাচ্ছে না আর কি। যদি বরাবর হইতো তাহলে ওই চতুর্থ তৃতীয়তে যেমনটা ছিল, যেমন ফল হওয়ার কথা, ঠিক এই জায়গাতে গিয়েও তেমন ফল তেমন শক্তি থাকার কথা ছিল, কিন্তু তেমন শক্তি থাকে না সপ্তম যবনে, বুঝছো এখন? না বুঝছি। যদি তাহলে এটা বলবত্তর কেন? হ্যাঁ, বলবত্তর বলতে ওটা থেকে বলবত্তর, প্রথমটার থেকে বলবত্তর, প্রথমটা আশাবনের অভাবে এটা দুর্বল ছিল, কিন্তু আর এটা অভ্যাসের মানে এটা বারবার অভ্যাস করেছে, বারবার অভ্যাস করেছে, অভ্যাস একেবারে চলে গেলেও মানে ডাউন হতে ছিল, ডাউন হইলেও ও প্রথমটার মতো না, প্রথমটা থেকে শক্তিশালী আছে এখনো, এটা ডাউন হচ্ছে মানে হ্যাঁ, ওটা থেকে সেটা কি অভ্যাসের কারণে, মানে ওই বারবার সেটা আমি সেটা সম্পর্কে ঘুমেরটা মিলতেছে ভালো করে, মানতে ঘুমেরটা ঘুম আসতেছে যে, হ্যাঁ ঘুমেরটা ঘুম আসলে তখন এখানে ওই অবস্থাতে কি করতেছি, আমার যা কিছু জমা ছিল বা এতক্ষণ যেগুলো সজীব ছিল, যে যেমনটা ছিল, ঘুম আসলে এটা বালা বলতেছি না খারাপ বলতেছি, যেমন বুঝি না ভালো করে বলতেছে, ঠিক আছে আউড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু কি আউড়াচ্ছে আমি নিজেও জানি না। অনেক সময় বানতে আর আগুমের মধ্যে অনেক কিছু মানে পড়তে পড়তে অনেক এক পড়াকে অনেকবার পড়তে পড়তে আবুল তাবুল বলে তারা বলা যায়। ঠিক যখন এরকম হয় চিত্ত দুর্বল হওয়ার কারণে তখন এটা দুর্বল থাকে,
দুর্বল থাকলেও প্রথম সপ্তম কয়টা যবনে বুঝবেন এসে ঠিক ভাবতে আছে। উপেক্ষিত হয়, মানে অনেক সময় চিত্ত উপেক্ষাও করে সেটাকে। তো প্রথম এইটা যবনে বুঝেছি, হ্যাঁ। যেহেতু অভ্যাসের মানে অভাবে সেটা চিত্ত ছিল, তো সপ্তম যবনে এসে উপেক্ষিত হওয়ার মানে কারণেও সেটা মানে ওই সেরকম অবস্থা হয়ে গেছে। তবে প্রথম থেকে সপ্তমটা একটু বলবত্তর। হুম। উপেক্ষা কথাটা আবার আসতে পারবে না, উপেক্ষা কথা আসলেও সমস্যা আছে। কেন আসতে পারবে না এটা তো আবার উদাহরণও দিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনারা আস্তে আস্তে ক্রমান্বয়ে বুঝে যাবেন আরো। নর্মালি এটা বুঝেন যে প্রথমবার যবন চিত্তের সঙ্গে যদি চিত্ত স্টপ হয়ে যায়, ওই ভবাঙ্গের ওই কর্মবীজের শক্তি হচ্ছে শুধু এক জন্ম। এই জন্মে ফল দিতে না পারলে আর দিবে না, দিতে পারলে সুযোগ পাইলে অবকাশ পাইলে দেবে যে ফল। অবকাশ কিভাবে পাই না পাই, কথাটা অবকাশ কেন আসছে আপনাদের সকলের মনে আছে, আগে আমরা অনেকবার আলোচনা করছি। পুতুল বাবু বলেন দেখি আগে অবকাশ শব্দটা কেন আসছে। মিউট তো আপনার। মিউট। ভগবানের বিপাক সেই ধর্মেই ফলিবার অবকাশ না পাইলে ইহা যদি যদি অবকাশ না পায় তাহলে এটা জন্মে মানে ওগুলি দিবে, অর্থাৎ প্রথম থেকে সপ্তমে ফলটা, এটা আর কি বন্ধু। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শুনে থাকেন, হ্যাঁ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পুরো বৌদ্ধ ধর্ম বোঝার জন্য, বুদ্ধের মতবাদ বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে শুনে থাকেন, আজকে তো সময়ও নাই, তারপর আমরা এটা আলোচনা করে শেষ করে দেবো। হ্যাঁ দীপেন বাবু ইয়ে করেন, আপনি এটা খুব ভালো করে জানেন, বলেন। তারপরে উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলার জন্য প্রস্তুত থাকবেন। বলতে বিবাদবাদের কারণে তো এটা অবকাশ অনবকাশ ব্যাপারটা আছে আর কি। যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে এটা ফল দিবে, আর যদি না থাকে তাহলে সেটা ফল দেন আর কি। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন তো দেখি। মানতে সেটা হচ্ছে যে সে সময় সুযোগ যদি থাকে, মানে এই সুযোগ সুবিধাটা থাকতে হবে যে ফল দেওয়ার মতন সুযোগ, মানে অবস্থা, সেটা একটা পরিস্থিতি তৈরি হবে যে এই পরিস্থিতিতে এই এই ফলটা দেওয়ার উপযোগী, সেই অবকাশ, সেটাকেই অবকাশ বলছে, যে এই সময়টাতে এই ফলটা দেওয়া যাবে। তো যদি এই সময় এই ফলটা মানে পাওয়া যায়, তো সেটাই অবকাশ বলছে, যে এই এটাই সুযোগটা বা সুবিধাটা। তারপরে অমিতাভ বলে। তো এখানে এখানে যদি আমি বলি তাহলে এখানে অবকাশ যেটা যেটা বলছো, যেটা আমরা এখানে চিত্ত নিয়ে প্রথম থেকে আমরা ভবাঙ্গ থেকে চলন, উপচ্ছেদ, পঞ্চধারাবর্তন, পঞ্চবিজ্ঞান, সন্তিরণ, ব্যবস্থাপনা, এইভাবে যখন আমরা আসতেছি, এখানে আস্তে আস্তে যখন যৌবনে যাবে তখন প্রথম যৌবন, দ্বিতীয় যৌবন, এইভাবে যখন যাবে, যখন প্রথম যৌবনের মধ্যে আমার পরিবেশ পরিস্থিতি, আমার চিত্তগত যদি কারণে কুশল বা অকুশল যে কোনো কিছু যদি ইয়ে হয়ে যায়, তাইলে ওইটা পরিবেশগত কারণে আমাকে মানে ওইটা অবকাশ, এখানে বলছে যে অবকাশ। এখানে যদি আমি যদি আমার ওই 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 যে যেভাবে আমি আমার চিত্তটা যেভাবে আসছে ওইভাবে যদি আমি আমার অবকাশ পাই, তাইলে ওইটা ওইভাবে বিভাগ দিবে। আর যদি না পায়, সুযোগ সুবিধা না পায়, তাইলে ওইটা কিভাবে হয়ে যাবে। আরো কেউ বলতে চাইলে বলেন, নাহলে ইনি বলো। এই শিল্পী বুড়ো বলবেন।
তাহলে চিত্তের উপর নির্ভর করবে। চিত্ত যদি মানে সবল হয়, সুচারু হয়, তাহলে এই মানে আমার চিঠিটাও মানে সাথে সাথে ইয়ে হবে আর কি, ওই যে আপনার ফল দিবে। যদি আমি ভালো কিছু করি তাহলে আমার মানে ভালো কাজটা আমার এই জন্য হবে। অনেক সময় এরকম চিত্ত যদি স্পষ্ট হয়। ওই যে ঠিক আছে, এনি বলো। বলতে এখানে অবকাশত্বটা আসলে সুযোগ, মানে সুযোগ পাওয়া, পাওয়া আর না পাওয়া। এখানে যেটা দীপন বলছে যে বিভাজ্যবাদ, ওটার সাথে আমি একমত আছি। কারণ এটা হয়তো বা যদি যৌবনের মধ্যে যদি আমার প্রথম বিপাকে যদি আমাকে সুযোগ পেলে বলছে, যেখানে সুযোগ পেলে কিন্তু ফল দিবে, আবার সুযোগ না পেলে কিন্তু সেটা কখনো ফল দিবে না। সেটা মানে ফল দিতে না পারলে ওই জায়গায় কিন্তু সেটা সমাপ্ত হয়ে যেতে পারে। সেটা যদি আমার যদি অকুশল বিপাক হয়, তাহলে ওই জায়গায় যদি আমার অকুশলটা যদি হয়তো বা আমি অকুশল করেছি ঠিক আছে, কিন্তু সেটা যদি আমি যদি কুশলে যদি হয়তো বা কুশল কাজটা যদি করা শুরু করি, তাহলে ওই সময় যদি আমার কুশল কর্মটার এটা যদি ভারী থাকে, তাহলে কিন্তু এই ফলটা কিন্তু আর আমাকে দিতে পারবে না, তখন সেটা সুযোগ পাবে না হয় এই কারণে। ঠিক আছে, আর আমি বলতে হবে? হ্যাঁ, যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু আমি আবার একটু করে বলছি। আপনারা যে যেরকম বলেছেন, আপনাদের কার সঙ্গে খুব সুন্দর করে মিলছে দেখেন। আমাদের আন্তরিক কর্ম ছাড়া আর বাকি কর্ম সবগুলো, আন্তরিক কর্ম কয়টা? এদিকে 5 এদিকে 5, 10টা। এই 10টা ছাড়া এই 10টার মধ্যেও কথা রয়েছে। উদাহরণ দেবদত্ত, উদাহরণ অজাতশত্রু। এদের কথা আমরা পিটকে দেখতে পাই। ওরা যত সময় চারি উপায় অবিচি মহানরক ভোগ করার কথা, তত সময় ভোগ করবে না বলে আমরা পিটকের মধ্যে উল্লেখ দেখতেছি। স্বয়ং বুদ্ধ এগুলো বলেছেন বলে আমরা জেনেছি, বুঝেছি। পিটকের মধ্যে এমনই উল্লেখ আছে 2 ব্যক্তির বেলাতেই। ঠিক আছে, কেন? এটা প্রথমে করলেও শেষের যে কার্যক্রমগুলো অজাতশত্রুর এবং দেবদত্তের লাস্টে বৌদ্ধ ধর্ম সংঘের প্রতি অগাধ বিশ্বাস তৈরি হয়ে যাওয়ার কারণে তার অপায় দুর্গতি সংক্ষিপ্ত হয়েছে এবং অবিচি বন্ধ হয়েছে তা না, সংক্ষিপ্ত হয়েছে শুধু। তাহলে সেখানেও দেখতেছি যে আমরা অবকাশের ব্যাপার কিন্তু সেখানেও আছে। মানে ওই চিত্তকে পরিবর্তন করার কারণে ওই জিনিসটা তাদের কম হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা চিত্তের মধ্যে এখন আপনি ইহ জীবনে এটা পাওয়ার জন্য তৈরি করেছেন, এটা কুশল হোক বা যেই হবে হোক, বুঝছেন? এখন আপনি এই মুহূর্তে এটা করছেন, 1 মিনিট পরে আপনাকে এক কোপে কাটি ফেলাই দিল, তাইলে এটা আপনি ফল পাইলেন না, সুযোগ নাই, আপনি মরে গেছেন। যে ইহ জীবনে এক কোপে কাটি ফেলাই দিছে আপনাকে, বুঝছেন? আর সুযোগ হইল যেমন আম গাছ এটা লাগাইছেন, বড় টড় হয়েছে এখন সুন্দর করে, সবকিছু ঠিক আছে। তারপরে এবছর ধরার কথা, বুঝছেন? তারপরে মুকুল আসবে কিছুদিন পরে, এর মধ্যে তুফান হয়ে গাছটা ভেঙে গেল, অবকাশ পাই নাই। আর সময় আসতে হবে, সুযোগ আসতে হবে, ওই ঋতুটা আসলেই এই আমের মুকুলগুলো আসবে, আম ধরবে পরবর্তীতে, বুঝছেন? এখন যদি ধরতে না পারে এটা আর হবে না, ইহ জীবনে যদি ফল দিতে না পারে আর হবে না। এভাবে আমাদের প্রত্যেকটা কর্ম,
একদম A to Z প্রত্যেকটা কর্ম, এরকম একটা ব্যাপার রয়েছে আনন্তারিক কর্ম ছাড়া। কিন্তু এর মধ্যেও কিছু কথা আছে, যেমন যারা ধ্যানজনিত ভিক্ষু শ্রমণ হওয়া, ভিক্ষু শ্রমণ হয়ে যথাযথভাবে প্রভুজের জীবনযাপন করা, প্রভুজের গুণধর্মতা নিয়ে অবস্থান করা, এই জাতীয় পুণ্যগুলো, অভিধর্ম চর্চাজনিত পুণ্যগুলো, মাতা পিতাকে সেবাজনিত পুণ্যগুলো, এগুলো অত্যন্ত শক্তিশালী হয়। অনেকগুলো আমাদের ভবাঙ্গ রাশির মধ্যে অনেক না, এগুলো অগণিত, অপ্রমেয় 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 ভবরাশি আমাদের কাছে সংযুক্ত আছে। কিন্তু থাকলেও আপনারা জেনে অত্যন্ত সৌভাগ্যবান হবেন, যে অত্যন্ত খুশি হবেন যে এটাই, এই যে অভিধর্ম পাঠজনিত চিত্তগুলো, অভিধর্ম শ্রবণজনিত চিত্তগুলো সবার আগে মানে আসার জন্য ইয়া করবে, আপনার অটোমেটিকভাবে, অনেকটা অটোমেটিকও বলতে পারেন, এরা চ্যুতিচিত্তক্ষণে উপস্থিত হওয়ার জন্য আগেভাগেই ইয়ে করবে, এসে ধন্না দেবে। যেমনটা দীর্ঘক্ষণ আপনি গরুর গোয়াল বেঁধে রেখেছেন, 500-600টা গরু আছে এখানে, খাওয়ার টাইম বা খুলে দেওয়ার টাইম ছিল তাদেরকে ধরেন 5টা বাজে, আপনি খুলে দিচ্ছেন 10টা বাজে, তখন ওখানে একদম উতাল পাতাল হয়ে যাবে না ভিতরে গরুগুলো? হইলিও এখান থেকে এখন গরুগুলোর মধ্যে যারা বের হবে যে ফার্স্টে কোনগুলো জানেন? সবচেয়ে শক্তিশালী গরুগুলো, সিংহালা একদম বিরাট বিরাট শক্তিশালী গরুগুলো বের হবে। ঠিক এই ক্ষেত্রেও আমরা যারা এই জাতীয় মহাশক্তিশালী এই কুশল কর্মগুলো সম্পাদন করি, তাদের বেলা কিন্তু এটা মহা এক শক্তি, এটা কিন্তু ওটার অন্তর্গত না, আনন্তরিক কর্মের অন্তর্গত না। না হইলেও এই জাতীয় মহাশক্তিধর চিত্তগুলো সবসময় মানে অ্যাডভান্স, এগুলো আপনাকে ফল দেওয়ার চেষ্টা করবে। তবে ওই ফলের আশা ধরে অভিধর্ম চর্চা করবেন না, অভিধর্ম চর্চা করবেন ইহজীবনে যাতে কোনো রকম অন্তত উপায়ের দরজা কোনো রকম মুক্ত করা যায়, এই কলা কৌশল শিকার ফলে মানে আমি বলে দিচ্ছি, যাক এটা তো একটা বিশাল ভালো খবর, মরার পরের জন্য আশাবাদী হয়ে বসে থাকবেন, এরকম করা অভিধর্ম এমনটা শিখায় না, বুদ্ধের শিক্ষা এমন না। বুদ্ধের শিক্ষা ইহজীবনে তুমি যদ্দূর পারো এটা তোমার সমাধান করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে যে বুদ্ধের শিক্ষা। পরকাল নাই আছে এমন কোনো কথাতে বুদ্ধ না যাইলেও পরকাল নির্ভর করে কোনো কিছু ইয়ে করেননি। ইহজীবনে সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নির্বাণ প্রত্যয়ী হয়ে অবস্থান করতে হবে, নির্বাণ প্রত্যাশী হয়ে অবস্থান করতে হবে ইহজীবন, ঠিক আছে? তাহলে এই অবকাশ সম্পর্কে আমরা আরো জানবো, আরো পড়বো, এই অল্প কথাতেই শেষ নয়, আরো কথা অনেকগুলো বলা যেতে পারে। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। আমি যে কথাগুলো আপনাদের অতি উৎসাহী হওয়ার জন্য বলছি, তবে উৎসাহ দিচ্ছি, ঠিক আছে, তবে এই উৎসাহ কিন্তু আবার কোনোটা ব্যতিক্রম নয়, অসত্য নয়, সত্য। উৎসাহ বটে, উৎসাহ দিচ্ছি সেটাও ঠিক আছে, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু সত্য। অর্থাৎ আপনাদের এই পঠন পাঠনে আরো গভীর আগ্রহ শ্রদ্ধা যেন বর্ধিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে এগুলো বলি। আমাদের এটার কারণে আমাদের এই পুণ্য অত্যন্ত সমৃদ্ধশালী হবে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুহান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এই সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।